আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার সাধ্যমতো আমি বোঝানোর চেষ্টা করব। কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, ঔপনিবেশিক শাসনাধীন ভারতের অর্থনীতির আরেকটি দিক হলো কৃষির বাণিজ্যিকীকরণ। ভারত যখন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল তখন ভারতের অর্থনীতির আরেকটা দিক ছিল কি না, কৃষির বাণিজ্যিকীকরণ। কৃষির বাণিজ্যিকীকরণ কি? অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসলের চাষের প্রতি বেশি গুরুত্ব বেড়েছিল। মানে যেগুলো বাণিজ্যের কাজে প্রয়োজন সেগুলোর প্রতি বেশি গুরুত্ব বেড়েছিল, কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর প্রতি গুরুত্ব বাড়েনি। যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করবার জন্য কৃষকের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। বাণিজ্যের কাজে প্রয়োজন কোনগুলো? যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। বস্তুত রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষির বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে, তাহলে বস্তুত কি না, রেলপথ বানিয়েছিল ঔপনিবেশিক শাসন, তারপর রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া, এগুলোকে একসাথে বলা হয় কি অর্থনীতির আধুনিকীকরণ বলে আখ্যা করা হতো। ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা ভারতবর্ষের কৃষির উন্নতি ঘটাবার বিশেষ উদ্যোগ ছিল না। মানে ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষ যে ছিল, সেই ভারতবর্ষে যে কৃষির উন্নতি ঘটাবে সেইটার বিশেষ উদ্যোগ কিন্তু তাদের ছিল না। সেচ ব্যবস্থার সুবিধা ভারতের কয়েকটি অঞ্চলই কেবল পেয়েছিল। চাষ করতে গেলে তো একটা সেচ ব্যবস্থার সুবিধা দরকার, কিন্তু সেই যে সুবিধাটা সেটা কয়েকটি অঞ্চল পেয়েছিল। সেচ ব্যবস্থার আসল সুবিধাগুলো পেত তুলনায় ধনী কৃষকরা। সেচ ব্যবস্থার যে আসল সুযোগ সুবিধা সেগুলো ধনী কৃষকরা পেত, গরিবরা পেত না। কেন পেত না? না, কারণ সেচের জল ব্যবহারের জন্য উঁচু হারে কর দিতে হতো। উঁচু হারে যে কর দিতে হতো সেটা তার গরিব কৃষক দিতে পারবে না, সেটা ধনী কৃষকরাই দিতে পারবে, যার সামর্থ্য কেবল তাদেরই ছিল। বাস্তবে গরিব কৃষিজীবীদের সমস্যার কোনো সমাধান হয়নি। বাস্তবে দেখতে গেলে যারা গরিব কৃষিজীবী ছিল তাদের তো কোনো সমস্যার সমাধান হয়নি। বাস্তবে গরিব কৃষিজীবী তো বেশি থাকে, ধনী কৃষিজীবী তো বেশি থাকে না। তারা বড় জমিদার কৃষকের অধীনে ভাগ চাষি হিসেবেই কাজ করতে বাধ্য হতো। তারা কী করতো? বড় জমিদার ও কৃষকের অধীনে ভাগ চাষি হিসেবেই কাজ করতে বাধ্য হতো। তাছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে, জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়ছে না। ফলে ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। তাহলে জনসংখ্যা বাড়ছে, খাদ্যশস্য বাড়ছে না। খাদ্যশস্য বাড়বে কী করে? ওখানে তো বাণিজ্যিক ফসলের উপর জোর দেওয়া হচ্ছে। তার ফলে কী ঘটছে? দুর্ভিক্ষ ঘটছে। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে যে কৃষক সমাজ ছিল তাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়। এছাড়াও কৃষির উন্নতি যা হতো তাতে কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না। কৃষি থেকে যে উন্নত হতো কৃষকরা কিন্তু সরাসরি লাভ পেত না। মূলধন বিনিয়োগকারীরাই বেশিরভাগ মুনাফা করতেন। যারা কৃষিতে মূলধন বিনিয়োগ করতেন তারাই বেশি মুনাফা করতেন। পূর্ব ভারতের নীল চাষকে কেন্দ্র করে বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল। আমরা যদি পূর্ব ভারতের নীল চাষকে কেন্দ্র করে দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। জমি কেনার বিষয়ে নীলকররা কোনো অধিকার পায়নি। সেটা কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফলে কি করত? নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষে রাজি করত, তাতে কাজ না হলে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করত নীল চাষ করতে। তারা প্রথমে কি করত? নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষে রাজি করাতো, কিন্তু তাতে যদি তারা রাজি না হতো তাদেরকে কি করত? বাধ্য করত নীল চাষ করতে। তার জন্য তারা তাদেরকে অগ্রিম টাকা দিত, যেটাকে বলা হয় দাদন। নীল চাষকে ঘিরে বাংলার অনেক অঞ্চলেই কৃষকের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কৃষকের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়, সংগ্রাম তৈরি হয়। কীকে ঘিরে? না, নীল চাষকে ঘিরে। নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে, নীলের চাহিদার কথা মাথায় রেখে। তাহলে ইংল্যান্ডে নীল চাষটা কী করা হতো? ইংল্যান্ডের কাপড় কলে সমস্তটাই ঔপনিবেশিক শাসন তাদের স্বার্থে করতো। তাছাড়াও নীল চাষ করার জন্য দমন পীড়ন শুরু করা হয় চাষিদের ওপর। এমনকি যারা নীল চাষ করতে চাইতো না তাদের ওপর অত্যাচার শুরু করা হয়। তারই ফলে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল। তাহলে এই বিদ্রোহ চাষিদের মধ্যেই হয়েছিল, নীল বিদ্রোহ। বলাই বাহুল্য, সাধারণ ভারতীয় কৃষক কৃষির বাণিজ্যিকীকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি। আমরা বুঝতেই পারছি যে
সাধারণ ভারতীয় কৃষক কৃষির বাণিজ্যিকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি। বিরাট সংখ্যক কৃষকের পক্ষে, যে বিরাট সংখ্যক কৃষক আছে তাদের পক্ষে রাজস্বের চড়া হারে যে রাজস্ব ছিল, তার রাজস্বের চড়া হারের ফলে কৃষি থেকে উপার্জন কম হতো। বস্তুত লাভের বেশিটা ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনদের হাতে চলে যেত। তাহলে কৃষি থেকে যে লাভ হতো, বিরাট সংখ্যক কৃষকের পক্ষে রাজস্বের চড়া হারের ফলে কৃষি থেকে উপার্জন কম হতো, মানে চড়া হারে যে রাজস্ব দিতে হতো সেই জন্য তারা কৃষি থেকে বেশি উপার্জন করতে পারতো না। সেই লাভের বেশিরভাগটাই কারা পেত? ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনরা। অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায়ই দাসে পরিণত হয়েছিল। সবসময় কৃষকদের উপরেই অত্যাচার প্রমাণিত হচ্ছে। অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা কী হতো? প্রায়ই দাসে পরিণত হতো। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য ঔপনিবেশিক সরকার প্রায় 360 কোটি টাকা খরচ করেছিলেন। ব্রিটিশ প্রশাসন সেখানে কৃষিতে জল ব্যবহার করেনি। যদি কৃষির কাজে বেশি ব্যবহার করতো তাহলে কৃষির লাভটা হতো। অতএব কৃষকরা তো অসন্তুষ্ট হবেই।